ম্যারেজ অ্যানিভার্সারি সুলেখাদি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। কি এখনো ঘুম ভাঙেনি নাকি? না গো, কাল একটা গল্পের বই পড়তে, পড়তে ঘুমাতে রাত হয়ে গিয়েছিল। তাই এখনো চোখ ছাড়াতে পারছি না। ও, আমি তো ভাবলাম অন্য কিছু। যাই হোক, আজকে বরকে নিয়ে কি প্ল্যান করছো? বাইরে কোথাও ঘুরতে যাচ্ছো বুঝি? না গো, তেমন কিছু না। আমি তো আজকে স্কুলে যাচ্ছি। সে কি গো, কোনো প্ল্যান নেই তোমাদের? আজকের এই বিশেষ দিনটাকে তোমরা এইভাবে ইগনোর করছো? আর বিশেষ দিন। বয়স তো আমাদের কম হলো না। ১৫টা বছর পার করে দিয়েছি ওর সাথে। আবার ওসব মানায় নাকি? কি বলছো গো, 15টা বছর কোনো বছর হলো নাকি? ভালোবাসা থাকলে 50 বছরের অ্যানিভার্সারিটাও স্পেশাল করা যায়। এতে না মানানোর কি আছে? আমি তো আমার বরকে বলেই দিয়েছি, আমরা যতদিন বাঁচবো ততদিনই একসাথে অ্যানিভার্সারি সেলিব্রেট করব। বাহ! এ তো খুব ভালো ইচ্ছা। আসলে আমার বর তেমন একটা ছুটি পায় না তো। জানোই তো, উচ্চ পদে চাকরি করে। ছুটি ছাটা ওদের কাছে বিলাসিতা। তাই আমি আর জোর করি না। আচ্ছা, বেশ ভালো। তা আমাদেরকে খাওয়াচ্ছ তো আজকে? হ্যাঁ, অবশ্যই। আমি তো কাল স্কুলে সবাইকে বলে এসেছি, আজ যেন কেউ টিফিন না নিয়ে যায়। তুমি তো কাল স্কুল ছুটি নিয়েছিলে, তাই তোমাকে জানাতে পারিনি। সরি গো। আরে না না, ঠিক আছে। আমি এমনিতেই টিফিন নিয়ে যেতাম না। আমি তো জানি আজ তোমাদের অ্যানিভার্সারি। তাই তুমি বলো আর না বলো, আমি কিন্তু টিফিন নিয়ে যাব না। অ্যানিভার্সারির দিন তোমার হাতে স্পেশাল রান্নাগুলো আমি মিস করতে চাই না। ওকে, হ্যাঁ, রাখছি তাহলে। আমাকে আবার রান্নাঘরের কাজটা সারতে হবে। না হলে টাইম মতো স্কুলে পৌঁছাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ সুলেখাদি, রাখছি। মিতাদি, তোমার রান্না কতদূর? এই তো বৌদিমণি। রান্না প্রায় হয়েই এসেছে। তুমি কি এক্ষুনি বেরোবে? না, না, আমি এখন রান্না করব কিছু। তুমি একটু আমাকে হাতে, হাতে সাহায্য করে দিও। ঠিক আছে বৌদিমণি, আমি দিচ্ছি। বৌমা, তুমি আজ রান্নাঘরে? কিছু রান্না করবে নাকি? হ্যাঁ মা, আজকে একটু বিরিয়ানি বানাবো। আমার স্কুলের কলিগরা সব বায়না করেছে আজকে আমার হাতে রান্না খাবে। তাই ওদের জন্য বিরিয়ানি নিয়ে যাব। কেন গো, আজকে কি কোনো বিশেষ দিন আছে নাকি? হ্যাঁ মা, আপনি হয়তো ভুলে গিয়েছেন। আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আর সেটা আমার স্কুলের কলিগরা সবাই জানে। তাই এই দিনটাতে তাদের একটাই দাবি থাকে আমার হাতে রান্না খাওয়ার। আর বিবাহ বার্ষিকী। যে মানুষটাই তোমাকে এ বাড়িতে এনেছিল, সেই তো ছেড়ে চলে গেছে। শুধু, শুধু আর এই দিনটার কথা মনে রেখে লাভ কি? ওই অমানুষটাকে ঘিরে কোনো উদযাপন তুমি করো না বৌমা। ওর নাম মুখে আনতেও আমার ঘৃণা লাগে আজকাল। মা, বিয়ে হলো একটা মেয়ের জীবনের সবচেয়ে সুন্দর ও গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই দিনটার কথা এত সহজে ভোলা যায় না। তার থেকেও বড় কথা, তার সাথে 10টা বছর সংসার করেছি এবং সেটা একটা হাসি খুশি সুখী দাম্পত্য জীবন নিয়ে। এই দিনগুলির কথা এত সহজে কি করে ভুলে যাব? কিন্তু সে অমানুষটা তো দিব্যি তোমাকে ভুলে অন্য একজনকে নিয়ে সুখে সংসার করছে। একবারও খোঁজ খবরও নেওয়ার কোনোদিন প্রয়োজন মনে করে না। তুমি তার কথা আর কেন ভাববে? জানোয়ার একটা। ওর কথা শুনলেই আমার মাথা গরম হয়ে যায়। মা, এরকম করে বলতে নেই। সে তো আপনার ছেলে। ছেলেকে কেউ জানোয়ার বলে? যে ছেলে এরকম একটা লক্ষ্মী প্রতিমার মতো বউকে ছেড়ে অন্য একটা দুশ্চরিত্রার সাথে পালিয়ে যায়, সে জানোয়ার ছাড়া আর কিচ্ছুই না। ওর বাবা যদি বেঁচে থাকতো না, তাহলে ওকে কান ধরে টানতে টানতে তোমার পায়ের কাছে এনে ফেলতো। আপনার ছেলের বা দোষ কোথায় মা? দোষ তো আমারই। আমিই তাকে কোনো সন্তান দিতে পারিনি। সে তো 10টা বছর অপেক্ষা করেছিল আমার জন্য। একটা কথা বলো তো বৌমা, জীবনে সন্তানটা কি সব? দুজন স্বামী স্ত্রী একসাথে কি সারা জীবন কাটানো যায় না? এমন কত মানুষ আছে যে তাদের সন্তান নেই, কিংবা হয়তো থেকেও নেই। যেমন আমার কথা ভাবো, ও তো কুলাঙ্গারের মতো আমাকে রেখে চলে গেল। এখন ধরতে গেলে আমি নিঃসন্তানের মতো জীবনযাপন করছি। তাহলে সন্তান থেকে লাভটা কি?
হ্যাঁ, মানছি সবার একটা আশা থাকে সন্তানের। কিন্তু না হলে তুমি কি করবে? এতে তো তোমার কোনো দোষ নেই। ঈশ্বরই তোমাকে সে ক্ষমতা দেয়নি। তাই তুমি নিরুপায়। এর জন্য তো দুজন স্বামী-স্ত্রী মিলে আলোচনা করে বিকল্প কোনো পথ খুঁজে বের করা যেত। তোমরা সন্তান দত্তক নিতে পারতে। কিন্তু তা না করে ও একটা অন্য মহিলার সাথে পালিয়ে গেল। আমার ভাবতে অবাক লাগছে যে ও আমার ছেলে। থাক না মা, ওসব কথা বাদ দিন এখন। যার যেটা মনে হয়েছে সে সেটাই করেছে। আমি বলে রাখছি, শুনে রাখো বৌমা, যার সাথে পালিয়েছে তার সাথে বেশি দিন টিকতে পারবে না। শেষমেশ তোমার কাছেই চলে আসতে বাধ্য হবে। ওসব মেয়েরা কোনোদিনও ভালো হয় না। ওরা অন্যের স্বামীকে ব্যবহার করেই ছেড়ে দেয়। যেই দেখেছে আমার ছেলে ভালো চাকরি করে, সঙ্গে সঙ্গে তার গলায় ঝুলে পড়েছে। ওদের কোনোদিনও ভালো হবে না। যে একটা মেয়ে হয়ে অন্য মেয়ের ক্ষতি করতে চায়, তাদের কোনোদিনও ভালো হবে না। বৈদ্যমণি, আমার যোগা সব হয়ে গেছে। হ্যাঁ মিতাদি, আসছি। মা, আপনি ওসব কথা ভেবে আর নিজের শরীরটা খারাপ করবেন না। আপনি ঘরে গিয়ে বসুন, আমি আপনার জন্য চা পাঠাচ্ছি। ঠিক আছে বৌমা, আমার জন্য লিকার চা পাঠিও তাহলে। হ্যাঁ মা, পাঠাচ্ছি। মিতাদি, আসছি। মা, আসছি। চলো। ম্যাডাম, এই স্যার কি আর কোনোদিনও বাড়ি ফিরবেন না? জানি না কাকা। স্যার যে কেন এরকম একটা কাজ করতে গেল? দিব্যি তো চলছিল সবকিছু। উনি প্রথম দিকে কত ভালোবাসতেন আপনাকে। হঠাৎ করে কি যে হলো, এই সবকিছু এলোমেলো হয়ে গেল। হুম, আমার কপালে এটাই লেখা ছিল। সুলেখা! সুলেখা! আরে কি হলো? সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? তুমি বা সকালবেলা কোথায় গিয়েছিলে বলো তো? আরে আমি একটু রান্নাঘরে মিতাদিকে সাহায্য করছিলাম। কি হয়েছে? ঝটপট রেডি হয়ে নাও। আজকে তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো। আরে কেন? আজ তো স্কুল আছে আমার। আর তোমারও তো অফিস আছে। তুমি অফিস যাবে না? না, আজকে ছুটি নিয়েছি। ছুটি নিয়েছো? কই আমাকে আগে জানাওনি তো? জানানো হয়নি। ধরে নাও এটা সারপ্রাইজ। মানেটা কি? সকাল সকাল কি পাগলামো শুরু করেছো বলো তো? হুম, পাগলামি করছি। আজকে আমিও অফিস যাচ্ছি না, তুমিও স্কুলে যাচ্ছ না। বুঝলে? হেড স্যারকে ফোন করে ছুটি নিয়ে নাও। আরে এভাবে ছুটি বললে যখন তখন ছুটি নেওয়া যায় নাকি? আগে থেকে তো জানাতে হয়। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আজকে ছুটি নেবে ব্যাস। আর আমরা দুজনে লং ড্রাইভে বেরোবো। একটা স্পেশাল মুহূর্ত তোমার জন্য অপেক্ষা করছে। তোমার মাথায় যে কখন কি ঘোরে আমি বুঝি না কিছু। যথা আজ্ঞা স্যার, আপনার কথাই শিরোধার্য হোক। কি গো, আর কতক্ষণ চোখ বন্ধ করে থাকবো? এবার তো চোখ খোলার পারমিশন দাও। এবার খুলতে পারো। আস্তে, আস্তে খুলবে কিন্তু। হ্যাপি অ্যানিভার্সারি ডিয়ার। আরে, এ কি করেছো তুমি? আজ আমাদের অ্যানিভার্সারি। আমার তো মনেই ছিল না। তোমার মনে আছে? জীবনের স্পেশাল দিনটার কথা যদি না মনে রাখি, তাহলে তো পুরো জীবনটাই বৃথা। এই দিনটির কথা সারা জীবন কখনোই ভুলবো না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। তুমি যে আমাকে নিয়ে এত সুন্দর একটা পরিকল্পনা করবে আমি ভাবতেই পারিনি। আমি সত্যি খুব লাকি। তোমাকে হাসব্যান্ড হিসাবে পেয়েছি। এই যে ম্যাডাম, আমারও লাক কিছু কম নয়। কলেজে হাজারো ছেলের মাঝখানে থেকে এই তোমাকে টপ করে তুলে এনে যে নিজের জীবন সঙ্গিনী বানাতে পেরেছি, এর জন্য ভগবানের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। তোমার মতো স্ত্রী পেতে গেলে অনেক ভাগ্য করে আনতে হয়, বুঝলে? ওসব বাজে কথা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা এভাবেই দুজন দুজনকে ভালোবেসে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। তোমার সকল মনোবাঞ্ছা পূর্ণ হোক বৎস। চলো, এবার তো আমরা কেকটা কাটি। হ্যাঁ, চলো।
ম্যাডাম, নামুন। ম্যাডাম, আপনার স্কুল চলে এসেছে। নামুন। ও সরি কাকা, আমি বুঝতে পারিনি। আসছি, আপনি সাবধানে বাড়ি যাবেন। সুলেখাদি, সব ঠিক আছে, বাট আমি একটা হিসাব মেলাতে পারছি না কিছুতেই। কি? যে হাসব্যান্ড তোমাকে এত ভালোবাসতো, প্রতি বছর অ্যানিভার্সারিতে কোনো না কোনো প্ল্যান করতো তোমাকে নিয়ে, সে লাস্ট কয়েক বছর একেবারেই চুপ হয়ে গেছে। এটা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। এমনকি তোমাকে একটা ফোন করতেও তো দেখিনি অনেকদিন। তোমাদের মধ্যে আদেও সবকিছু ঠিক আছে তো? কি হলো সুলেখাদি, চুপ করে আছো? আমি ঠিক বুঝতে পেরেছিলাম কিছু তো একটা হয়েছে। কি হয়েছে সুলেখাদি? সে আর আমার কাছে থাকে না। মানে, কি বলছো তুমি? কোথায় থাকে? অন্য একজনকে নিয়ে আলাদা জায়গায় নতুন করে সংসার পেতেছে। কি বলছো? এটা কি করে সম্ভব? ওদের দ্বারা সবকিছু সম্ভব। আমি অক্ষম। আমার দ্বারা সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়। আমি কোনোদিন তাকে বাবা ডাক শোনাতে পারবো না। তাই সে আমাকে ছেড়ে চলে গিয়েছে নতুনভাবে বাঁচার জন্য। আমি পারিনি জানো তো সুনন্দা, পারিনি আমি আমার সংসারটাকে বাঁচিয়ে রাখতে। কিন্তু তা বলে সে তোমাকে ছেড়ে চলে যাবে? এই ছিল তার ভালোবাসা? এ কেমন ধরনের নিষ্ঠুর পুরুষ? তোমার কথা একবারও ভাবলো না সে? কোনো খোঁজ খবর নেয় না? না, আমার কথা মনে থাকলে তো তবেই খোঁজ খবর নেবে। আমার কথা মনেই রাখতে চায় না সে। আমি তার জীবনে হঠাৎ ঘটে যাওয়া একটা দুর্ঘটনা, যে দুর্ঘটনার কথা কেউ আর মনেই রাখতে চায় না। কতদিন হয়েছে সে তোমাকে ছেড়ে চলে গেছে? কই আমাকে কিছু জানালে না তো? আজ ৫ বছর হয়ে গেছে সে আমাকে ছেড়ে চলে গেছে। এসব কথা তো গর্ব করে বলার মতো কোনো বিষয় নয়। তাই এড়িয়ে গিয়েছিলাম। আর তাছাড়া দোষটা তো তার নয়, দোষ আমারই। সে তো আমাকে নিয়ে সংসার করতে চেয়েছিল। আমিই পারিনি তাকে সংসারে বেঁধে রাখতে। না সুলেখাদি, এখানে তোমার কোনো দোষ নেই। তুমি ডাক্তার দেখিয়েছিলে কোনোদিন? হ্যাঁ, দেখিয়েছিলাম। ডাক্তার কিছু ধরতে পারল না। আমার শারীরিক তেমন কোনো প্রবলেম নেই। তোমার হাসব্যান্ডকে একবার চেকআপে নিয়ে গেছিলে কোনোদিন? তার কোনো প্রবলেম নেই তো? না, ও তো কোনোদিন চেকআপ করতেই চায়নি। আমাকে ১০ বছর ধরে গাদা, গাদা টেস্ট করে ওষুধ খাইয়ে কোনো লাভ পায়নি। তাই সে আমাকে রেখে চলে যেতে বাধ্য হয়েছে। মানে, এর বিপরীতটাও তো হতে পারত। একটা সন্তানের জন্য স্বামী স্ত্রীর উভয়েরই তো সুস্থ থাকা প্রয়োজন। এখানে শুধুমাত্র স্ত্রীকে দোষ দেওয়া যায় না। আর যেহেতু ডক্টর রিপোর্ট দিয়েইছে যে তোমার কোনো শারীরিক প্রবলেম নেই, সেখানে তো একবার হলেও ওনাকে চেক আপ করানো উচিত ছিল। উনি একজন শিক্ষিত লোক হয়ে এটা কেন করলো না? ওরা মনে করে এইসব ক্ষেত্রে সব দোষ শুধুমাত্র মেয়েদেরই থাকে। তাই আর নিজেকে চেকআপ করানোর কোনো প্রয়োজন মনে করেনি। উফ, রাবিস! এটা একেবারেই ভুল সিদ্ধান্ত। মানুষজন যে এখনো কেন এত বোকা আমি বুঝতে পারি না। বাদ দাও সুনন্দা ওসব কথা। সে যা হওয়ার হয়ে গেছে। ওসব কথা ভেবে আমি আর নিজেকে কষ্ট দিতে চাই না। এই তো দিব্যি জীবন কেটে যাচ্ছে। বাকিটা জীবন না হয় এভাবেই কাটিয়ে দেব। উঠি গো এবার। দেরি হলে আবার আমার শাশুড়ি মা চিন্তা করবে আমার জন্য। তুমি কি এখনো শ্বশুরবাড়িতেই থাকো? হ্যাঁ, শাশুড়ি মা একা। বয়স হয়েছে। এই সময় ওনাকে একা রেখে ফেলে যাওয়াটা তো সম্ভব নয়। তাই আমি উনার কাছেই থাকি। আমরা দুজনে দিব্যি ভালো আছি। উনিও আস্তে, আস্তে ছেলের কথা ভুলে গিয়েছে। মনে করতে চায় না আর। আসি গো। হ্যাঁ, সাবধানে যেও। মিতাদি, আমাকে ১ কাপ চা দেবে? মাথাটা কেমন ভার লাগছে। এই হ্যাঁ দিদি, এই নিয়ে আসছি। বৌমা, এ কি তুমি? হ্যাঁ, আমাকে আমাকে ক্ষমা করে দাও সুলেখা। আমি অনেক বড় অন্যায় করেছি তোমার সাথে। জানি আমার ক্ষমা চাওয়ার মুখ নেই তোমার কাছে। তবুও বলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি চলে এসেছি তোমার কাছে। আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। তা এই মহৎ ভাবনার উদ্ঘাটনটা কিভাবে হলো জানতে পারি কি?
আমি তোমাকে ভুল বুঝেছি সুলেখা। যে কারণে তোমাকে ছেড়ে চলে গেছি এই মানে একটা সন্তানের আশায় আমি তোমাকে ছেড়ে অন্য একজনের সাথে সংসার পেতেছিলাম। সেখানে গিয়েও আজ ৬ বছর ধরে আমরা এখনো পর্যন্ত একটা সন্তানও জন্ম দিতে পারিনি। আসলে আসলে দোষটা তোমাদের নয়। দোষটা আমারই। আমারই শারীরিক অসুবিধার জন্য আমি এখনো পর্যন্ত বাবা হতে পারিনি। এই আসল সত্যিটা কবে জানতে পারলে? এই ১ মাস আগে অনেক ডাক্তারের কাছে চেকআপ করিয়ে যখন আমার ২য় স্ত্রীর মধ্যেও কোনো প্রবলেম দেখতে পেলাম না, তখন ডাক্তারের কথায় আমারই একবার চেকআপ করা হয়। তারপরেই আমি জানতে পারলাম যে সমস্যাটা আমার মধ্যে। আর সঙ্গে, সঙ্গে তুমি তাকে ছেড়ে দিয়ে চলে এসেছো আমার কাছে। তোমার লজ্জা করলো না? যে ঘটনাটা তুমি আমার সাথে ঘটিয়েছো, সেই একই ঘটনা অন্য একটা মেয়ের সাথে ঘটিয়ে এসেছো? তোমার এই সন্তান করে একসাথে ২ টো মেয়ের জীবন নষ্ট করতে তোমার একবারও বিবেকে বাঁধলো না? উহ না সুলেখা, তুমি ভুল ভাবছো। এই কথাটা জানার পর সে নিজেই আর আমার কাছে থাকতে চায়নি। আমার থেকে মুক্তি নিয়ে সে চলে গেছে। আমি তোমাকে জোর করব না সুলেখা। তোমার যদি মনে হয় আমাকে ক্ষমা করতে পারবে তাহলেই করো। ও ১ম এ এখানে আসতে চায়নি বৌমা। নিজের কুকর্মের জন্য এখন নিজেই নিজের অপরাধ বোধে ভুগছে। তুমি চলে যাওয়ার পর ও ফোন করে জানায় আমাকে সবটা। আমিই ওকে আসতে বলেছি। যা হওয়ার হয়ে গেছে বৌমা। ওটা একটা দুর্ঘটনা। এই দুর্ঘটনার জন্য বাকি জীবনটা আর নষ্ট হতে দিও না। ওকে শেষবারের মতো ক্ষমা করে দাও। ও শেষমেষ যে নিজের ভুলটা বুঝতে পেরেছে, এর থেকে ভালো আর কি হতে পারে? আর আমি জানি তুমিও ওর জন্য মনে, মনে অনেক কষ্ট পাও। এখন সেই কষ্ট নিরাময়ের দিন চলে এসেছে। তুমি সব ভুলে ওকে কাছে টেনে নাও। আমি বলছি তোমাদের বাকিটা জীবন অনেক সুখের হবে। আমি তো এতদিন ধরেই অপেক্ষা করেছি ওর জন্য। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমার একবার হলেও মনে হতো যে হ্যাঁ, ও নিশ্চয়ই আসবে আমার কাছে। আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না। আজ ঈশ্বর শুনেছে আমার প্রার্থনা। উনি মুখ তুলে তাকিয়েছে আমাদের দিকে। আমি তোমাকে প্রমিস করছি আর কোনোদিনও এই ভুল আমি করব না। তোমাকে কষ্ট দেব না। এই দিদি, এই খুশিতে তাহলে বাড়িতে আজকে একটা অনুষ্ঠান হয়ে যাক। কি বলেন? ওকে মিতাদি, তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটা করো।